নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। নিরোধশীল পর্যন্ত আমরা শেষ করছিলাম। কোন চিত্তই আমি নহি, আমার নহে, আমার আত্মা নহে, এগুলো শেষ হয়েছিল। চিত্তের ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত, চিত্তের অপ্রমত্ত জাগরণশীলতাই চিত্তানুদর্শন, স্মৃতিপ্রস্থান, ভাবনা। চিত্তানুদর্শন, স্মৃতিপ্রস্থান, ভাবনা সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে এক লাইনে বা দুই লাইনে এনি বলো, কিভাবে চিত্তানুদর্শন, স্মৃতিপ্রস্থান, ভাবনা করতে হয়? ভান্তে চিত্তানুদর্শন স্মৃতি প্রস্থান, এটা সবসময় যদি আমাদের করতে হয় যে আমাদের প্রথমে চিত্ত নিয়ে, তো চিত্ত যে অনিত্য, চিত্ত যে দুঃখ, চিত্ত যে অনাত্মা, সবসময় সেটা আমাদের স্মরণ রাখতে হবে, সবসময় স্মৃতি করতে হবে সেটা, যে প্রতিটা ক্ষণে যে যদি আমরা বলি যে না এটা তো আমার চিত্ত বা ও ধরনের, তখন ওইটা যদি আমরা চিন্তা করি যে এটা আমার বলতে কোনো কিছুই নাই, বা এই চিত্তটা কিন্তু অনেকগুলা চৈতসিকের সমন্বয়ে গঠিত হচ্ছে। তো অনেকগুলা সমন্বয় যখন এখানে গঠিত হচ্ছে, তার মানে এখানে হচ্ছে যে একক কোনো কিছুই নাই, একক চিত্ত কোনো কিছুই নাই। যদি আমরা ওইটাকে ভাগ ভাগ করতে যাই যে আমার একটা চিত্ত উৎপন্ন হয়েছে, ওইখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক থেকে শুরু করে এবং যাবতীয় যা যা কিছু প্রয়োজন হয়েছে ওই চিত্ত গঠিত হতে, বা যদি আমরা বলি যে বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান, ওই চিত্তটা কিভাবে গঠিত হয়েছে, সেখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, সেখানে চক্ষু, সেখানে মনস্কার, সেখানে আলম্বন, সবকিছুর সমন্বয়ে কিন্তু একটা বিজ্ঞান বা একটা চিত্ত গঠিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যখন আলাদা আলাদা একটাকে ভাগ করতে যাব, যে ওইখানে এক মানে নিজের কোনো অস্তিত্ব নেই। সর্বচিত্র সাধারণ চৈতসিককে যদি এককভাবে বলতে যায় মনস্কারকে যদি বলতে যায় তোমার একক কি আছে, ও তখনও বলবে যে বাকি 6টা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। ঠিক ওভাবে ওই স্মৃতিটা যখন আমরা সব সময় রাখবো, এবং এবং এই যে একটা চিত্ত গঠিত হচ্ছে, সেটা প্রতিটা ক্ষণে ক্ষণে যে পরিবর্তন, এবং সেকেন্ডে যদি আমরা সেকেন্ডও বলি তাও কিন্তু ওই সেকেন্ডকে আমরা হাজারবার ভাগও করি, তাও কিন্তু ওই সময়টা কিন্তু থাকে না, মানে এত দ্রুত পরিবর্তন। তো ওইখানে আমি বলার মতো, আমার বলার মতো কোনো কিছুই থাকে না। এবং ওইখানে আমরা বলি যে সুখ, সুখ মুক্ত কোনো কিছু থাকে না, যেখানে ওটা স্থায়ী নয়, সেটা ভঙ্গুর, উৎপন্ন উৎপন্ন হচ্ছে, উৎপত্তি হচ্ছে, সেটা আবার ভঙ্গ হচ্ছে, বিলয় হচ্ছে। তো ওখানে সুখ খোঁজার মতো পরিস্থিতি থাকে না। তো এই সব সময় এই স্মৃতিটা যখন আমরা রাখবো, বা এই স্মৃতিটা ধরে রাখবো যে এই চিত্ত আসলে আমার নহে, আত্মা আমার, এই আত্মা নহে, আমি নহে। তো এটা সব সময় আমাদের মধ্যে স্মরণ রাখাটাই হচ্ছে যে চিত্তানুদর্শন, স্মৃতিপ্রস্থান। এবং এটা একেবারে যখন মানে নির্বাণ পর্যন্ত সেটা আমাদের এভাবেই চলতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে। অমিত বড়ুয়া বুঝছেন তো না? বুঝছি মোটামুটি। বেশ, তাহলে আপনি বসছেন এখন। আপনাকে বলা হয়েছে আপনি চিত্তানুপাচ্ছনা স্মৃতি ভাবনা করেন। কিভাবে শুরু করবেন, কিভাবে করবেন, প্র্যাকটিক্যালি দেখান।
আচ্ছা বান্তে, আমি বলি। মানে আমি প্রথমে যদি একটা চিত্ত উৎপন্ন হয়, আপনার একটা চিত্ত, একটা দৃশ্যমান রূপ লাগবে, তারপর একটা মনস্কার লাগবে, তারপর যে কোনো একটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের একটা চিত্ত উৎপন্ন হয়। তো এই চিত্ত উৎপন্ন করতে গেলে এই স্মৃতি নিয়ে যদি আমি থাকতে হয়, তাহলে আমাকে অনিত্য চিত্ত দুঃখ এবং অনাত্মা, এভাবে মানে আমাকে স্মৃতি করে চলতে হবে। তো এভাবে যদি আমি স্মৃতি করে যদি চলতে যাই, তাহলে আমাকে প্রথমে এই যে চিত্রটা আমাদের এই যে এখানে মানে নাম রূপকে কেন্দ্র করে যে চিত্রটা মানে গঠনের, এখানে আমার কোনো হাত নাই। এখানে যেমন এই যে ইনি বললো, এখানে 52 প্রকার চৈতসিক, সর্বচিত্ত সাধারণ চৈতসিককে যদি জিজ্ঞেস করে, তাহলে এটা উনি বলবে যে আমার এখানে কোনো একাত্মভাবে দাবি করতে পারে না একে অপরকে। তো রূপকে আমি যদি চারি ধাতুর মাধ্যমে যদি করি, তাহলে রূপের মধ্যেও বলবে যে এখানে পৃথিবী ধাতু আমি আর তিনটা ছাড়া আমার এখানে কোনো অস্তিত্বই নাই। এখানে যেহেতু কোনো অস্তিত্ব নাই, বা মানে একে অপরকে ছাড়া কেউ চলতে পারবে না, এখানে আমার চিত্ত আমি বলতে কোনো দাবি করতে পারি না। তো এই স্মৃতি যদি মানে চলতে পারি অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে, তাহলে এখানে এখানে আমার নহে, এই চিত্ত আমার নহে, আমি নহে, আমার আত্মাও নহে। মানে এটা আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার চিত্তের এই আসক্তি, মানে আমি নামক এই আসক্তিটা যখন আমি বর্জন করতে পারবো, অনাসক্ত আমার উৎপন্ন হবে। ঠিক আছে, অনাসক্ত এরপরটা শুনেন। হ্যাঁ বলতে খুব সুন্দর হয়েছে। এরপরটা আরো শুনেন। এনি তুমি প্রশ্নটা ভালো করে বুঝো। আমি আনাপান স্মৃতি ভাবনা করতে বসছি। বসার পরে আমার সঙ্গে সঙ্গে কি কি কাজ থাকে, কি কি করতে বলা হয় আমাকে, আমি কি কি করি, মনে আছে তোমার? ভাবনা করতে হবে। একদম বসে মানে সুন্দর করে বসে বলতে আগে মানে আমার বসার স্থানটা ঠিকভাবে বসে, তারপর আগে প্রথমে মানে বুদ্ধকে বন্দনা করে মূর্তি ভাবনায় যেটা সংক্ষিপ্ত ভাবে যেটা আমরা দিন একটু আলোচনা করছিলাম, তারপরে এটার পরে তারপর মানে আমি আনাপান স্মৃতি দিয়ে আমার চিত্তটা একেবারে মানে আমার আনাপান স্মৃতি যদি বলে, আমার চিত্তটা একদম আমার এই যে নাকের মানে ইয়াতে নিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমি ওটাকে ধরে রাখতে হবে আমাকে। এখানে কোথায় ধরে রাখবেন? চিত্তানুপাসনাতে আমার চিত্তের মধ্যে ধরে রাখতে হবে বলতে কিভাবে? মানে আমার চিত্তটা যাতে কোনো দিকে আর না যায়। কোনো দিকে না গেলে কোথায় রাখবেন এটাকে? স্মৃতির মাধ্যমে রাখতে হবে বলতে। স্মৃতির মাধ্যমে কোথায়? মানে একদম শূন্যের মধ্যে চিত্তটা যাতে মানে আমার চিত্ত যে মানে নাই, এইভাবে করে মানে রাখতে হবে আর কি বলতে, চিত্ত যাতে উৎপন্ন হতে না পারে ওখানে কোনো কিছুর মাধ্যমে। এনে আশা করি এই আলোচনাগুলো থেকে বুঝছো প্রশ্ন কি উত্তর কি দিতে হবে। অমিত বড়ুর উত্তর ঠিক ছিল, তারপর আমি আপনাকে করতেছি যে ঠিকঠাক মতো বলার জন্য। দ্বিতীয়বার যখন বলছি আপনি আবার ওই মানে একটা জিনিস একদম কনফার্ম ভাবে না জানলে তখন দ্বিতীয়বার জিজ্ঞেস করলে একটু উল্টোপাল্টা হয়ে যায়। আমারও হবে, আপনারও হবে, সবাই স্বাভাবিক। মানে ওটা সম্পর্কে একদম পাকাপোক্ত ধারণা না থাকলে আমাদের যা হয়, আর পাকাপোক্ত ধারণা থাকলে আপনাকে যতবার জিজ্ঞেস করুক না কেন আপনি সেমই উত্তর থাকবে, এটা পাল্টাবে না আর। হ্যাঁ, চিত্তানুপাসনার সময় আমার চিত্তের মধ্যেই চিত্ত একাগ্র থাকবে। হ্যাঁ, চিত্তের মধ্যেই চিত্ত একাগ্র থাকবে, বুঝছেন? যেমন ওই দিন আমাদের পুতুলবাবু বললেন মরা চিত্তকে জীবিত চিত্ত দিয়ে দেখা একটা কথা বলছিল, বুঝছেন না? এখানে চিত্ত তো ওগুলো তো চলে যাচ্ছে, চলে যাবার পরেও আপনি ওটা নিয়ে আবার যে পুরো জিনিসটাকে আবার ভাবতেছেন এটা কিসের ছিল, কি ছিল। হ্যাঁ, তো ওইভাবে জীবিত চিত্ত দিয়ে যখন মরা চিত্তগুলো যখন আমরা দেখি,
হ্যাঁ, আমাদের ওই মরা চিত্তটাও এখানে যে সংস্কারের একটা অবস্থা তৈরি করেছে, করে রাখে, ওটা ফেলে দেয় পরবর্তীতে আবার। আর জমা করে রাখে না। ওটা পরের কৌশল। শুরুটা এভাবে হয়। শুরুটা যেভাবে আমরা স্বাভাবিক ধ্যান করতে বসি, অন্যান্য কার্যক্রম একেকজন একেক প্রণালীতে ইয়ে করে। হ্যাঁ? একেকজন একেক প্রণালীতে করে, যেভাবেই করেন না কেন, মানে একেকজনের মন একেকভাবে প্রশান্ত হয়। খাবার ঠিক করে, খাবার কম খেয়ে, খাবার পরিমিত খেয়ে, একেকজনের একেক রকম ভালো লাগার ব্যাপার আছে। কেউ স্নান করে ইয়ে করে বসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। একবার স্নান করে বসতে পারলে তিনি ৩-৪ ঘন্টা ধ্যান করতে পারেন। চক্রমণ ধ্যান এটা সেটা। স্নান করলে অনেকজনের খুব ফ্রেশনেস এরকম একটা ব্যাপার আসে। অনেকজনের আবার ৩-৪ ঘন্টা একটা ঘুম দিয়ে তারপরে উঠে চক্রমণ ধ্যান ৭-৮ ঘন্টা তিনি কন্টিনিউ করে ফেলতে পারেন। এরকমও আছে। কেউ ঘুমে খুব প্রীত হয়, কেউ স্নানে খুব প্রীত হয়, আবার কেউ হালকা করে ভোজন করার পরে খুব প্রীত হয়। একেকজনের একেকটা ভাবে হতে পারে, এগুলো হয়। যাই হোক, যেকোনোভাবে আপনি বসার জন্য ইয়ে করলেন, বসলেন। বসার পরে চিত্তানুপাচ্ছান হচ্ছে যে আপনার প্রতি মুহূর্তেই তো আমাদের চিত্ত উৎপন্ন হচ্ছে। এটা আর আপনাদের জানতে বাকি নেই। এখন এই অজস্র চিত্ত উৎপন্ন হচ্ছে, আমি অজস্র চিত্ত কিভাবে দেখব? এই অজস্র চিত্তগুলো সবগুলো তো আমাদের দেখা সম্ভব না। তবে একটা দুইটা আমাদের চোখে আস্তে ধরা পড়তে শুরু করবে। আমি ওগুলোকে দেখে থাকলে। হ্যাঁ? যেমন এখন আমি চোখ বন্ধ করেছি। চোখের গুলো আর আপাতত উৎপন্ন হওয়ার ব্যাপার নাই। চোখে আগে যা দেখেছি এগুলো বর্তমানে আবার মনের দ্বারা মনোদ্বারে এই চিত্তগুলো আবার পুনরায় উৎপন্ন হচ্ছে। যখন যেমন চিত্ত উৎপন্ন হচ্ছে, সেই চিত্তগুলো আমরা চিত্তানুপাচ্ছানের মধ্যে সাহিত্যপাঠটানের মধ্যে পড়ছিলাম যে সারাগাং বা চিত্তাং সারাগাং চিত্তান্তি পাজানাতি, বিতারাগাং বা চিত্তাং বিতারাগাং চিত্তান্তি পাজানাতি, মনে আছে ওই লাইনগুলো? সাহিত্যপাঠটানের মধ্যে পড়ছিলাম আমরা গত ক্লাসে। চিত্তকে দেখার যে চিত্ত আমি প্রথম স্থূলভাবে এটা লোভচিত্ত আমি যদি চিনতে পারি, এটা লোভচিত্ত। দেশচিত্ত চিনতে পারলে এটা দেশচিত্ত। তা মোহচিত্ত চিনতে পারলে এটা মোহচিত্ত। যে চিত্ত আমার চিনার ক্ষমতা হয়েছে এখন, ওই চিত্তকে ওইভাবে জানা। হ্যাঁ, এটা প্রাথমিক কাজ। পরবর্তীতে এটাতে আমি মনোযোগ স্থাপন করলে এটা সম্পর্কে বিস্তারিত ধারণা আসবে। তাহলে আমার ওই যে বিতর্ক, আমি ওই চিত্তের মধ্যে বিতর্ক অ্যাড করলাম, বিতর্ক সংযুক্ত করলাম। আর বিতর্ক ঠিকঠাক রাখতে পারলে, একাগ্রতা এবং বিতর্ক এই দুইটা জিনিস রাখতে পারলে তখন সঙ্গে সঙ্গে কি হবে, আমার বিচার উৎপন্ন হবে। ওই বিচারগুলো এবং চিত্তের মধ্যে কি আছে, কি দিয়ে হবে না হবে, এই যে পরবর্তীতে আপনারা যেগুলো এখন বলতেছেন, হ্যাঁ, এখানে অমুক চৈতসিকের সমাহারে এই চিত্ত হয়েছে, হ্যাঁ, তারপরে এই যে এগুলো বিচার প্রক্রিয়াতে যখন যায় তখন এই সমস্ত বিষয়গুলো ক্রমান্বয়ে নিজে থেকেই জানতে পারা যায়, বুঝতে পারা যায়। তাহলে এখানে কাজ কি? চিত্তানুপাচ্ছান, ওই চিত্তকে ওই শ্বাস-প্রশ্বাসের মতো করে চিত্ত দেখে থাকা। শ্বাস-প্রশ্বাসে যেমন আপনি মনোযোগ স্থাপন করে শ্বাস-প্রশ্বাসের সমস্ত কার্যবিধি জানতেছেন, লম্বা শ্বাস হলে লম্বা শ্বাস, বাড়ি শ্বাস হলে বাড়ি শ্বাস, হ্যাঁ? ঠিক এখানেও লোভচিত্ত হইলে লোভচিত্ত, ত্যাগচিত্ত হইলে ত্যাগচিত্ত, অলভচিত্ত হইলে অলভচিত্ত, হিংসাচিত্ত হইলে হিংসাচিত্ত, অহিংসাচিত্ত হইলে অহিংসাচিত্ত। যখন যে চিত্ত উৎপন্ন হবে সেই চিত্তের প্রতি মনোযোগ স্থাপন করা, ওই চিত্তের মধ্যে মনোযোগ স্থাপন করা, ওইখানে একাগ্র হওয়া, একাগ্র করে রাখবো। শ্বাস প্রশ্বাসে যেমন আমরা একাগ্র করে রাখার চেষ্টা করি, ঠিক এই চিত্তের মধ্যেও চিত্তকে একাগ্র করে রাখা, চিত্তের মধ্যে চিত্তকে একাগ্র করে রাখা। আর স্মৃতির কাজ কি? স্মৃতির কাজ ও কেমন করছে না করছে এগুলো দেখেও থাকবে। এক ব্যতিক্রম যখন চিত্ত হবে তখন স্মৃতিও বলবে, ও তুমি এগুলো করতেছো যে না। এটাও স্মৃতির কাজ। স্মৃতির কাজ এখানে ডবল। এক হচ্ছে সে অন্যায় অকুশল চিত্ত উৎপন্ন করতে দেবে না, দিলে সঙ্গে সঙ্গে এই তুমি লোভচিত্ত উৎপন্ন করতেছো। আর আমি যেহেতু মানুষ, আমি যেহেতু স্মৃতিমান, স্মৃতি সজাগ, তাহলে আমি তাকে লোভ করতে দিতে পারি না। কারণ কেন পারি না? এই লোভের পরিণাম ভয়ঙ্কর।
পরিণাম দুঃখজনক। তো যেহেতু দুঃখজনক সেহেতু আমি তাকে এগুলো করতে দিতে পারি না। তাহলে এগুলো স্মৃতির কাজ, কিন্তু স্মৃতি এদিকেও সে সজাগ রাখতেছে, আবার ওদিকে সে এটা দেখার কারণে দেখে ও বারণ করতেছে। এগুলো সবগুলো কিন্তু স্মৃতি কন্ট্রোল করে। এটাকে বলা হয় স্মৃতি। এবং সেই স্মৃতি ক্রমান্বয়ে এ এ এ উন্নত যখন হবে, স্মৃতি আরো যখন খুবই প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হবে, তখন সে ক্রমান্বয়ে আমাদেরকে এই প্রতিক্ষণে চিত্তের অনিত্যতা এটা বুঝাবে। এবং প্রত্যেকটা চিত্ত দুঃখদায়ী এটা বুঝাবে। এবং প্রত্যেকটা চিত্ত অনাত্মাধর্মী এটা বুঝাবে। এটা লাস্ট পর্যন্ত স্মৃতি আমাদেরকে নিয়ে যাবে। প্রাথমিক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এভাবে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে চিত্তানুপাচ্ছানা আমি আগে পূর্বে থেকেই বলেছিলাম, একটা বুঝলে সবগুলো একই রকম। বুঝছেন? তাহলে বেদনানুপাচ্ছানা ধ্যান কিভাবে করবেন যে? সেম এটার মতো। বেদনাতে মনোযোগ স্থাপন করবেন। এটা কোন বেদনা? সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য, দোমনুষ্য, যা বেদনা সম্পর্কে পড়ছেন, যেটা আপনার কাছে পরিচিত মনে হয়, ও এটা তো অমুক বেদনা। হ্যাঁ, ওটা অমুক বেদনা। অদ্দূরেই কাজ, প্রাথমিক কাজ অদ্দূরেই। এটা সুখ বেদনা, এটা সুখ বেদনা। আর এখানে মনোযোগ স্থাপন করলে বা বিতর্ক উৎপন্ন করলেই বিচার অটোমেটিক। কি বিচার? বেদনা এই প্রকারের সৃষ্টি। হ্যাঁ, বেদনা অনিত্য, বেদনা দুঃখ, বেদনা অনাত্মা। এটা লাস্ট পর্যন্ত যাবে। কোনো বেদনা আমি নই, আমার নয়, আমার আত্মা নয়। একটা বুঝলে সবটা সাইডে একই কিন্তু। এ নিয়ে আশা করি বুঝছো। বলো, চিত্তানুপাচ্ছানা ধ্যান কিভাবে করবে? সংক্ষিপ্ত লম্বা করার দরকার নেই। ভান্তে এটা চিত্তানুপ্রস্থান, এটা স্মৃতিপ্রস্থানটা আনাপান স্মৃতির মাধ্যমে কিভাবে করতে হয়? অর্থাৎ আনাপান স্মৃতি না, যেটা আমরা আনাপান স্মৃতি সাইড আলাদা। এটা কায়ানুপাচ্ছানার মধ্যে আনাপান স্মৃতি, এটা চিত্তানুপাচ্ছানা। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভাবনা। আমরা 4 প্রকারে 4টা কলা কৌশল দেখেছি স্মৃতি অনুশীলন করার জন্য। একটা কায়ানুপাচ্ছানা, বেদনানুপাচ্ছানা, চিত্তানুপাচ্ছানা, ধাম্মানুপাচ্ছানা। ঠিক তো? ভান্তে, হ্যাঁ। এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হচ্ছে যে সম্পূর্ণ চিত্তানুপাচ্ছানা, স্মৃতিপ্রস্থান। ওটার সঙ্গে ওটা ভান্তে যুক্ত করার কোনো ভান্তে ব্যাপার নাই। ভান্তে যে কোনো একটা আলম্বন অবশ্যই লাগবে না? আমার চিত্ত ওই আলম্বনে তো স্থির হবে, ওই আলম্বনে তো একাগ্রতা হবে। হ্যাঁ। মানে আমার চিত্ত হুম। তো চিত্তের সেপারেট কোনো তো ইয়া নাই। হ্যাঁ, তো এখানে তুমি চিত্তানুপাচ্ছানাতে তুমি কোথায় আলম্বনকে ইয়া করবা? কাকে তুমি আলম্বন বানাইবা? যদি ভান্তে আমি আনাপানকে যদি ধরি সেখানে, তাহলে আমার শ্বাস প্রশ্বাস, ওই শ্বাস প্রশ্বাসের না, ওই চিত্তটা এটা হচ্ছে যে তোমার একাগ্র। আলম্বন হচ্ছে যে চিত্তই। তুমি আলম্বন পড়ছিলা, মনে আছে? আলম্বন কত প্রকার? আলম্বন নাই কি মনে আছে? আমরা সকল চিত্তগুলোকে আলম্বন বলছিলাম, মনে আছে? ভান্তে, হ্যাঁ। তাহলে এই আলম্বনে তুমি চিত্ত একাগ্র করতে পারবে না? চিত্তটাই যদি একটা আলম্বন হয়, আমি ওই চিত্তের মধ্যে চিত্ত একাগ্র করতে পারবো না? হবে না? মানে এটা কি যে চিত্তটা মানে আমার নয়, আমার আত্মা নয়, ওই ক্ষেত্রে একাগ্র না, করার? ওই ক্ষেত্রে না। প্রথমে সূচনা, যেমন আমরা প্রথমে আনাপান স্মৃতি ভাবনা করার সময় কি করি? আমরা প্রথমে শুরু করি যে আমি তো বড় শ্বাস, ছোট শ্বাস এগুলো কোনো চিনার কোনো ব্যাপার থাকে না। খুব আরাম করে বসে আমি নাকে শ্বাস-প্রশ্বাসে মনোযোগী হই। শ্বাস আসতেছে, শ্বাস যাচ্ছে। প্রাথমিক কাজ শুধু এটাই। এর থেকে বাইরে আমাদের কোনো কিছু করতে দেওয়া হয় নাই প্রথমে। এখন আপনারা ওটাতে, সবাই আমরা আছি যে ওটাতেই আছি। বুঝছেন? এটা করতে খুব বেশি অভ্যস্ত হলে তখন বলা হচ্ছে যে, দেখো তোমার শ্বাস-প্রশ্বাসের কেমন পরিস্থিতি এখন। এখন বড় শ্বাস আসতেছে কি? বড় শ্বাস কি তুমি দেখতে পারো? হ্যাঁ, ওমা আমি তো বড় শ্বাস দেখতে পারি এখন। যখন আপনার এখানে চিত্ত স্থিত হবে, তখন আপনি বড় শ্বাস উপলব্ধি করতে পারবেন। ছোট শ্বাস উপলব্ধি করতে পারবেন। যখন এগুলো উপলব্ধি করতে পারবেন, তখন আপনি বলবেন, হ্যাঁ, আমি বড় শ্বাস দেখতেছি এখন। ছোট শ্বাস দেখতেছি। হ্যাঁ, বড় শ্বাস দেখলে বড় শ্বাস, ছোট শ্বাস দেখলে এবার শ্বাস-প্রশ্বাস যেমন আমার আরো কত রকমের কাণ্ডকীর্তন করে, এগুলো সবগুলো দেখতেছি। ওগুলোতে আমি মনোযোগ দেব। ওটা ওরকম ছিল। ঠিক এই বিষয়টাও এরকম। আমি এখন চিত্তানুপাসনা ধ্যান করব। আমার এখন লোভচিত্ত, আমার এখন দ্বেষচিত্ত, আমার এখন মোহচিত্ত, আমার এখন অমোহচিত্ত, আমার এখন অদোষচিত্ত, আমার এখন অলোভচিত্ত। এভাবে চিত্তের যে কোয়ালিটিগুলো আমরা এখানে পড়ে আসছি,
পড়ে আসছি না আমরা চিত্তগুলো? হ্যাঁ, যখন যেটা যে পড়া চিত্ত, তখন সেটাকে সেই চিত্ত অনুসারেই আমি প্রাথমিকভাবে দেখব। বানতে লুপটাও তো বানতে চিত্তের ক্ষেত্রে এটা আলম্বন হয়ে যাচ্ছে। অবশ্যই, মানে আমি অবশ্যই, একটা লুপ নিয়ে অবশ্যই। হ্যাঁ, তো এটা আমি ওই যে চিত্ত, ওই যে লোভ, ওটাকে আমি দেখব। এটা এটা, এটা আমি দেখলাম। এটাতে আমি চিত্ত একাগ্র করলাম। হুম? লোভ যে উৎপন্ন হয়েছে এটা আমি জানতে পারলাম। ওই জানতে পারাটা এটা স্মৃতির কাছে দিয়ে জানতে পারছি ওটা লোভ উৎপন্ন হয়েছে। হ্যাঁ? তখন এইটা সম্পর্কে এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করেছি, এটা সম্পর্কে আমি নই, আমার আত্মা নয়, যে বিষয়গুলো এতক্ষণ তোমরা আলোচনা করছিলা, এগুলো ক্রমান্বয়ে আস্তে করে আসবে আরকি। প্রাথমিক তো আমি ওখানে চলে যেতে পারব না। আমি আগে এটা বুঝতে হলে আমার ওই চিত্তটা আগে দেখতে হবে। ওই চিত্ত দিয়েই আমাকে ওখানে পৌঁছতে হবে। ওই চিত্তের মধ্যে ওইগুলো জিনিসগুলো আছে যেগুলো আমাকে বের করতে হবে খুঁজে, খুঁজে। এখন তো আমরা এগুলো এমনি পড়তেছি যে। আর এটা সরাসরি প্র্যাকটিক্যাল করতে হবে। এই চিত্তকে ডাইরেক্ট চিত্তের মধ্যে গিয়ে, চিত্তের মধ্যে এগুলো দেখে আমাকে বের করতে হবে। এবং এগুলো দেখতে, দেখতে এগুলো ক্রমান্বয়ে বের হবে। আমরা তো এগুলো বইয়ে বানতে পড়তেছি, কিন্তু অটোমেটিক ভাবে এগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে এগুলো এখানে আছে। বলেন? বানতে আমরা যে আনাপানসতি করতে মানে যখন আমরা করতে বসি, তখন অনেক সময় আমাদের মধ্যে আরেকটা মানে আমাদের মনটা অন্যদিকে চলে যায়। তো ওইটা যদি চলে যায়, ওইটা নিয়ে ভাবাটাই ওইটাই তো মনে হয় চিত্ত নিয়ে, চিত্তকে যদি যেটা আমি আবার ভাবতেছি, এটাকে লোক হতে পারে, দেশ হতে পারে, অথবা কৌশলের মধ্যে কোনো কিছু হতে পারে। ওইটা নিয়ে যদি আমি এই চিত্তকে আবার একাগ্র করতে পারি, তো ওইটা হবে না দর্শনটা? হ্যাঁ, ওইটাতে এখানে বিতর্ক আমরা ওইটা মাঝেমধ্যে এখনো তো আমরা ওইভাবে মানে ওই ধ্যান ও প্র্যাকটিস গুলো আমরা আসলে ওই পর্যন্ত নিয়ে যেতে পারি নাই এখনো, বুঝছেন? তো সেজন্য আমরা কি করি হ্যাঁ এগুলো করতে, করতে আমরা ওই চিত্তানুপাচ্ছনা এগুলো সবগুলো বলতে গিয়ে আসলে মানুষের হয়ে যায়। কিছুটা ক্ষতিও হয়ে যায়। পুরো বিষয়টা বোঝাবুঝি হয় না। হ্যাঁ? এত কিছু চাপ না নিয়ে আনাপান স্মৃতি ভাবনাকারী সাধক শুধু আনাপান স্মৃতিতেই তিনি থাকবেন। অন্য কিছু আসলেও এগুলো এখন আমার দরকার নেই। আমি দেখেছি সঙ্গে, সঙ্গে "এই কোথায় গেছো? আসো আবার।" আমি আবার নাকে দেব। তাইলে এটা ঝামেলা মুক্ত থাকবেন আপনি। ওই ঝামেলাগুলো এত কিছু নেওয়ার আপাতত দরকার নেই। বুঝছেন? আর যখন খুব দক্ষ শক্তিশালী হয়ে যাবেন, এইগুলো যখন পড়ে, পড়ে আপনি যখন খুব বেশি দক্ষ হয়ে যাবেন, ৪ টাই আপনি বুঝেন এখন খুব ভালো করে বুঝেন। বুঝছেন? খুব ভালো করে আপনি ৪ টা জিনিসই বুঝেন। কায়ানুপাচ্ছনা, চিত্তানুপাচ্ছনা, বেদনানুপাচ্ছনা, ধাম্মানুপাচ্ছনা ৪ টাই খুব ভালো করে বুঝেন। তখন আপনি যেটা ইচ্ছে যখন ইচ্ছে করেন না, কোনো অসুবিধা নাই। পন্থা কিন্তু একটাই, অনিত্য দেখা, দুঃখ দেখা, অনাত্মা দেখা। কোথায়? নামে এবং রূপে। এবং এই ৪ টাই আমাকে সেমই শিক্ষা দেয়। কিন্তু আমি যদি ১ম থেকেই এগুলো এখন আমি ভালো করে আনাপান স্মৃতিও ভাবনাও জানি না। এটা করতে, করতে ওই যে বলছে যেখানে চিত্ত গেছে সেখানে সেটা নিয়ে করো। এগুলো করতে, করতে আমাদের কোনটাই করা ঠিকমতো হয় না। একটাতেও আমরা এক্সপার্ট হতে আজ পর্যন্ত পারছি না। বুঝছেন? তা আনাপান স্মৃতি ভাবনা করলে শুধুমাত্র আনাপান স্মৃতি ভাবনার সব স্তরে কোয়ালিটি ভালো করে জেনে ওটা করতে হবে। কন্টিনিউ। বুঝছেন? সকালবেলা করলাম, দুপুরবেলা করলাম। দেখবেন ক্রমান্বয়ে সকালবেলা আমার যেটা ছিল যেমন ছিল, দুপুরবেলা বসলে আবার দেখবেন একটু পরিবর্তন কিন্তু হয়েছে। অনেক কিছু আমি আগে থেকে একটু বেশি বুঝতেছি। আগে থেকে একটু বেশি জানতেছি। এই পরিবর্তনগুলো নিজেই দেখবেন। হ্যাঁ? আচ্ছা যাই হোক, আমরা মূলত ধ্যানের বিষয়টা তো আমরা পরে আরো শিখব। এখন আমরা এই বইয়ের অনুপাতে এগুলো শেষ করতেছি যে আপাতত, হ্যাঁ? এ নিয়ে আবার বলো। কিভাবে করবা? চিত্তানুপাচ্ছনা ধ্যান। ভান্তে প্রথমে একটা অবশ্যই আনাপান স্মৃতি করতে গেলে তো চিত্তানুপ্রস্থান, এটা স্মৃতি প্রস্থানটা করতে গেলে প্রথমে আমার চিত্তটাকে স্থির করতে হবে। না, প্রথমে একটা আলম্বন নিতে হবে। আলম্বনের পরে আমার চিত্তটা ওই আলম্বনের মধ্যে, যেমন কি যেটা বলেছেন বা অনুপ কুশলের দিক দিয়ে, মানে
চিত্তটা সবসময় মানে অলুপমুক্ত করতে হবে। ওই জায়গায় চিত্তটাকে স্থির করতে হবে। স্থির করে একাগ্র করতে হবে। একাগ্র করে ধাপে, ধাপে সেটা মানে কিভাবে অলুপ মানে পুরাটাই ওটা আমার বিষয়টা বুঝতে হবে যে ওই মানে কোনো কিছুর প্রতি অলুপটা কিভাবে আমি তৈরি করব। যে আমি আ বা আমি কোনো ধরনের কোনো এই কিছুর প্রতি আকৃষ্ট না হয়ে সেটা সবসময় আমি অলুপমুক্ত শুরুটা থাকা। আবার বলতেছি, হ্যাঁ? শুরুটা আবার বলতেছি। এ এ কারো এমনি চিত্তানুপাসনা ধ্যান কারো এখানে আইডিয়া থাকলে পুতুল বাবুর তো আইডিয়া আছে এগুলো যা আপনার যদি জানে থাকেন বলেন। কিভাবে শুরু করতে হয়? আমার তো বেশি জানা নাই এমনি শ্বাস প্রশ্বাস নিয়ে জ্ঞান করে কি বানতে ও তো জ্ঞান করতে হইলে যদি কোরআন থেকে ছুটে যায় আবার ওই টানে নিয়ে আসতে হয় বানতে আচ্ছা। তারপর চিত্ত যদি কোনো লোবালি লোবচিত্র আনতে হয় দেশের চিত্র আনতে হয় হুম, তারপর আনন্দ উত্তোলন এটা জানতে হয় এরকম করার কি ঠিক আছে। বানতে হ্যাঁ, ওই বইটা ভালো গেছে বইটা নাম হলো বানতে সত্যজিৎ সাহিত্যে ব্যবহারিক দর্শন বইটা অক্ষরান্তের লেখা বানতে ও এই অক্ষরান্তের বানতে লেখা ওই বই 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 এই অরহত বানতে বইটা বানতে অরহত তোমার বান্তের নাম হচ্ছে হ্যাঁ অরহত বান্তের বই অক্ষয়ানন্দ বান্তেকে চিনেন? বানতে অক্ষয়ানন্দ বান্তেকে চিনেন? না সেইটা বানতে কিন্তু ফটো আছে ফটো বানতে ওই অক্ষয়ানন্দ বান্তে আমাদের এমনি ইয়া না বড়ুয়া বান্তে না এবং বুদ্ধিস্টও না অন্য ধর্মাবলম্বী মানুষ ছিলেন তিনি। তীব্র বানতে নানপুরের বড় ভান্তের কাছ থেকে তিনি ভিক্ষু হয়েছিলেন। নানপুরের ভান্তে হচ্ছে ওনার গুরু ভান্তে। উনি আগরতলা বিহারে ছিলেন। কিছুদিন আগেই মারা গেছেন, 2-3 বছর আগে। যাই হোক উনি অভিধার্মিক ছিলেন। এই জন্য বানতে বইটা খুব ভালো হ্যাঁ অভিধার্মিক ছিলেন তো এই জন্য। অরহত বানতে বানতে উনি অনুরোধ করছেন আর কি হুম, পায়াত বরন্ত মোলা মহস্তবি অরহত বানতে হ্যাঁ বার্মা বইটা বলছে আর কি যাই হোক উনি খুব মানে পাকাপোক্ত ইয়ে ছিলেন, অভিধার্মিক ছিলেন। আমার সঙ্গে তো দেখা এখানে হয়েছে, কথা হয়েছে। আচ্ছা যাই হোক আমরা যেখানে ছিলাম চিত্তানুপাসনা আলম্বন আমার থেকে কোথাও থেকে নিতে হবে না। চিত্ত আমরা বললেও হচ্ছে না বললেও হচ্ছে, এগুলো অটোমেটিক ভাবে চলতে থাকে। যদিও বা কিছু চিত্তের কার্যক্রম আমি যখন অ্যাটেনশন করি, চোখ বন্ধ করে ফেলি, তারপরে আমি একটু কম শব্দ আছে এমন জায়গায় যখন আমি থাকি, ধ্যান করার সময় তো আমাকে প্রাথমিক যোগী এরকম কিছু জায়গা নির্বাচন করতে হয়। আবদ্ধ একটা রুম, হ্যাঁ, তারপরে অন্যান্য ভোগ্য বিষয় আদি কম থাকে এমন একটা জায়গা আমরা তো নির্বাচন প্রথমেই করি। এক্ষেত্রেও তাই। এরপরেও আমাদের সার্বক্ষণিক চিত্ত উৎপন্ন হতেই রয়েছে। আর এগুলো এত দ্রুত উৎপন্ন হয় যে ইতিমধ্যে আমরা এটা বুঝে গেছি। এতগুলোকে আমার দেখা তো সম্ভব না। কিন্তু এগুলোর মধ্যেও যেগুলো একটু বড় মাপের হয়, বড় সাইজের হয় চিত্তগুলো, হ্যাঁ? বড় সাইজের বলতে কি? যেটা ওই যে আপনারা ইয়ে পড়েছেন আম আ আ মহৎ আলম্বন, তারপরে অতি মহৎ আলম্বনের চিত্তের যে ছক পড়েছেন মনে আছে আপনাদের? এই ওই আলম্বন অনুযায়ী চিত্তের অবস্থান অনুযায়ী কিছু, কিছু বিষয় আছে আমার কাছে খুব বেশি প্রকটিত হয়, কিছু, কিছু কম প্রকটিত হয়, এরকম আছে না? যেগুলো বেশি প্রকটিত হয় এটা আমি এখন নরমালি বুঝবো। আমরা বুঝি না? কোন সময় আমাদের এখন লোভ উৎপন্ন হয়েছে বুঝি না আমরা? কোন সময় অলোভ উৎপন্ন হয়েছে, কোন সময় মৈত্রী উৎপন্ন হয়েছে, কোন সময় অমৈত্রী উৎপন্ন হয়েছে, হ্যাঁ? এরকম নানা জাতীয় কিছু আমরা যদি একটু চিত্তকে দেখতে চেষ্টা করি আমরা দেখতে পারি না? পারি তো? না পারি না। চিত্তকে দেখার চেষ্টা করেন, এখনই আপনি দেখবেন।
এখন আপনার মনের মধ্যে কি উৎপন্ন হয়েছে? যখন এখন আপনি কথা শুনতেছেন, কথাকে কেন্দ্র করে অনেকগুলো চিত্ত উৎপন্ন হচ্ছে, নাইলে আমাকে কেন্দ্র করে হচ্ছে, নাইলে ক্লাসের অন্যান্যদেরকে আমরা যাদেরকে দেখতেছি এখন তাদেরকে কেন্দ্র করে উৎপন্ন হচ্ছে। এরকম নানা ধরনের চিত্ত আমাদের সারাক্ষণ উৎপন্ন হচ্ছে। এগুলো চোখ বন্ধ করলেও উৎপন্ন হবে। চোখ বন্ধ করলেই উৎপন্ন হবে। যেটা আপনি ধরতে পারবেন সেটা, এটা কি চিত্ত ছিল? যেকোনো একটাকে কেন্দ্র করে আপনি স্টপ হয়ে যাবেন। চিত্তের কাজ চিত্ত করতে থাকবে। যেকোনো একটাকে বিষয়কে কেন্দ্র করে আপনি, এটা অমুক চিত্তই না। ও এখানে অনেকটা আটকিয়ে দেওয়ার মতো। ওই চিত্তকে কেন্দ্র করেই তখন আপনার আবার নতুন চিত্ত চলবে যে এখানে। চিত্ত তাতেও বন্ধ নাই। যেকোনো একটা চিত্তকে আপনি নিয়ে ফেলেছেন ওখান থেকে। নিয়ে এবার এটা অমুক চিত্ত, এটা লোভচিত্ত, এটাকে আপনি ওটার মধ্যে মানে লক করবেন। লক করে তারপরে এটাতে এবার দেখতে শুরু করবেন। খুব মজার বিষয় যে আমি দেখতেছি যে সেখানেও আবার আমার লোভ দেশ মোহ অনেক কিছু কাণ্ড কারখানা, ওটাকে কেন্দ্র করে আমার সারাক্ষণ কিন্তু চিত্ত রানিং আছে। এ নিয়ে কথাগুলো খুব আছে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু আমি একাগ্র করেছি। যেকোনো একটা চিত্ততে আমি যেহেতু এই লোভ চিত্ত উৎপন্ন হয়েছে, আমি এটাতে আমি করেছি, বিতর্ক স্থাপন করেছি। ওটাতে ঝুলাই দিছি আমি আমার চিত্তকে। ঝুলে গিয়ে তারপরে সে এই চিত্ত সম্পর্কে যাবতীয় জানতেছে। লোভচিত্ত এটা, জানতেছে। ওটাকে কেন্দ্র করে আবার যেগুলো চিত্ত উৎপন্ন হবে, আবার সেগুলোকে আমি আবার দেখব। যখন যেটা আমার কাছে প্রকটিত হয়, এই চিত্তকে কেন্দ্র করে চিত্তকে স্থিত রাখা, চিত্তের মধ্যেই চিত্তকে স্থিত রাখা, চিত্ত বিষয়ে যাবতীয় জানা। কিভাবে জানতে হয় আমরা সাতিপাটন সূত্র আবার যখন পড়তে যাব তখন আবার আমরা বিস্তারিত আলোচনা করব ওগুলো। ঠিক আছে? এদূর কি বোঝা গেছে কিভাবে চিত্তানুপাসনা করতে হয় খুব শর্টকাটে? ভান্তে তাহলে চিত্তের মধ্যে যদি ভান্তে অনেকগুলো আসে, কুশলও আসে বা অকুশলও আছে। তো এখন কি ওইখানে শুধু কি কাজটা হচ্ছে কি অকুশল বা যদি লোভটা উৎপন্ন হয় সেখানে কি অলোভ তৈরি করা? এটাই না, অলোপ আর লোভ কোনো কিছুর ব্যাপার নাই। এগুলো স্মৃতিও করবে ওই কাজগুলো। আমার কোনো কিছু জোরাজুরি হ্যাঁ, করার দরকার নাই। একটা আমার ওটা জোরাজুরি জাস্ট করার একটা দরকার নাই। আমি শুধু দেখে থাকবো। আমার শুধু দেখে থাকার কাজ। বুঝছো? আর স্মৃতি যেটা করবে কি, লোভ এটা এরকম। এটাতে তুমি যদি আরেকটু বাড়াও এটা এমন হবে। এটা স্মৃতিও করবে। স্মৃতি মানে সজাগতা। ওই চিত্ত সম্পর্কে সজাগতা। তার মানে হচ্ছে যে বান্তে চিত্তকে চিত্তের মধ্যে অনুদর্শন করা। হ্যাঁ। আর অনুদর্শন মানে কি? ওই একদম পার্ট বাই পার্ট একদম সবকিছু ছিন্ন-ভিন্ন করে দেখা। ওই একটা চিত্তকে। ওটা থেকে আমি আর চিত্তকে বের হতে না দেওয়া। আমি লোভ চিত্ত দেখেছি তো, ওকে আমি বিস্তারিত বুঝাই দেব সময় সুযোগে। পুরো লোভ চিত্ত এবার তুমি বুঝো, এই লোভ চিত্তটা এমন, এমন। এটাই আলম্বন। আচ্ছা, যখন বিচার করতে যাব তখনই সেটা হচ্ছে যে বিচারগুলো তোমার বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, প্রথম ধ্যানের যেগুলো কার্যক্রম, ওটাকে কেন্দ্র করে তোমার প্রথম ধ্যান উৎপন্ন হতে পারে না? অথবা প্রথম ধ্যান উৎপন্ন না হলে তুমি যদি বিপাশনা লাইন থেকে যাও, তাহলে আমাদের এই যে দশবিধ বিদর্শন জ্ঞানের যে ধাপগুলো আমরা দেখেছি, এগুলো ক্রমান্বয়ে তোমার কাছে আসবে না? এদিক থেকে হলে এগুলো আসবে, এদিক থেকে হলে এগুলো আসবে। প্রথম কাজ বিতর্ক। বলে একটা লোভ চিত্ত আমরা কি করি, লোভ চিত্ত আমরা বেড়ে একটা স্মৃতির কাজ বাড়ানো না। স্মৃতির কাজ হচ্ছে যে সে পুণ্যকে সমর্থন করবে আর পাপকে। স্মৃতি মানে কি? আমরা স্মৃতি বলতে বাংলা ভাষায় যেটা বলি, কোন একটা বিষয়কে রিমন্থন করা, মনে রাখা, মেমোরাইজ করা, এ জাতীয় বলি না? এটা সেই স্মৃতি না। আমরা স্মৃতি কি বলছিলাম যে স্মৃতি সম্পর্কে বলা হয়নি। এনে স্মৃতি সম্পর্কে বলো।
ভান্তে স্মৃতি তো অর্থাৎ কোনো কিছু বিষয় নিয়ে এটার প্রতি অপ্রমত্ত না হয়ে ওই বিষয়টার প্রতি মনে হয় আর্যষ্টাঙ্গিক মার্গ এগুলো ডেইলি আবৃত্তি করতে হবে, নাহলে এই যে স্মৃতি আবার হারিয়ে গেল। প্রথম হচ্ছে ভান্তে যে কোনো প্রথম হচ্ছে মনে যে হয় যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, আমাদের মনের মধ্যে এই মুহূর্তেও নানা ধরনের কথাবার্তা চলতেছে, কিন্তু আমরা সব কথা বলি না। যেগুলোতে আমি বললে বাহবা পাবো, প্রশংসিত হব, এই জাতীয় কথাগুলো বলি যে ব্যতিক্রম কথা যেগুলো মনে উৎপন্ন হয়, এগুলো বলার জন্য আমার নির্দিষ্ট ক্ষেত্র আছে। ওই নির্দিষ্ট ক্ষেত্র গিয়ে আমি আবার ব্যতিক্রম কথাগুলো যে বলি না তা না, বলি। তো নির্দিষ্ট ক্ষেত্রে বলি, তার মানে এই জাতীয় কোনো একটা বিষয় আমাকে এগুলো করতেছে, আমাকে গাইড করতেছে। এটা বলা উচিত, এটা বলা উচিত না। স্বাভাবিক যে কোনো মানুষইও, ছোট বাচ্চারাইও এরকম, বুঝছেন? বাচ্চাদের মধ্যেও এরকম একটা বিষয় আছে। ও এগুলো একটু সজাগই থাকলে ও বুঝে, বুঝছেন? একটা লেদা বাচ্চাকে আমি একটা বিস্কুট খাইতে দিছিলাম, এই আড্ডি বিস্কুটগুলো, বেলা বিস্কুট আর কি। একদম লেদা বাচ্চা, এই মাস খানেক, মাস ১.৫ মাস হবে, বুঝছেন? চাকমা লেদা বাচ্চা। তারপরে আমি জানি নরমালি খেতে পারবে না। তারপরে আমি দিছি ওর কাণ্ড দেখার জন্য। যখন দিছি, ও এগুলো আগে খাইছে যে তার মনে আছে। এগুলো যে মজা ও জানে। কিন্তু ওর থেকে তো দাঁত নাই, বুঝছেন? ওকে যখন দিছি, ও এগুলো গালের মধ্যে দিয়ে চুপচাপ রয়েছে। আমি বলছি মনে হয় খাবে না বা কিচ্ছু এরকম। কিসের খাবে না? যখন বিচ্ছে তখন এবার খাচ্ছে সে। চাবায় না, কিন্তু চাবাইলে মারে দলা হয়ে যাবে যে ও জানে, বুঝছেন? তাইলে এখানে কি বুঝলাম আমরা? এরকম প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, আমরা কখন কি করব না করব। এরকম একটা জিনিস আমাদের মন আমাদেরকে গাইড করে। আর মনের যখন এরকম গাইডনেস যখন হারিয়ে যায়, তখন ওদেরকে আমরা পাগল বলি। পাগলে দেখছেন রাস্তায় কি বলিয়ে উড়ুস্তুর করে চলতে থাকে। নাচিয়ে কতগুলো চলতে থাকে, কতগুলো কাপড়-চোপড় ফেলাই দেয়, কতগুলো এগুলোকে ওই যে তার গাইডনেস যেগুলো গাইডিং ব্যবস্থা ওর এটা হারিয়ে যায়। তখন এগুলোকে আমরা পাগল বলি। এটা স্মৃতিবিহীন, স্মৃতি বিভ্রট, স্মৃতি হারিয়ে গেছে। কখন কি বলতে হবে, কাকে কি বলতে হবে ওটা সে জানে না। অনেক সময় এগুলো আমরা মাতাল হয়েও স্মৃতি বিভ্রট হয়ে যাই। তখন আমাদের সম্মানী ব্যক্তি, অসম্মানী ব্যক্তি কাউকে আমরা চিনি না, বুঝি না, জানি না। স্মৃতি বিভ্রট। বুঝছেন? এটা হচ্ছে যে নরমালি এমনি সাধারণ স্মৃতি। আচ্ছা, এই স্মৃতিকে এখানে আমরা বৌদ্ধিক পরিভাষায় যখন এটাকে গবেষণা করি, এই স্মৃতিটা হচ্ছে যে কি অকুশল চিত্ত, কুশল চিত্ত, কোনটা কি চিত্ত এটা বুঝতে পারা, জানতে পারা। এটা করলে ভালো হবে না খারাপ হবে জানতে পারা, বুঝতে পারা। তারপরে জানার পরে, বুঝার পরে যদি জানি, বুঝি, তাহলে অবশ্যই খারাপটা করব না। তখন সে পঞ্চশীল বিরোধী কোনো কার্যক্রম আর সে করে না। এটা হচ্ছে স্মৃতির একদম প্রাথমিক শুরু স্টেপ। সে হত্যা করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করবে না, মিথ্যা বলবে না। এগুলো থেকে তার সূচনা। এই সজাগতা বা স্মৃতি তাকে এটা দিয়েছে প্রথম। তারপরে এটাকে ডেভেলপ করলে ক্রমান্বয়ে সে হত্যা বন্ধ করে প্রাণীকে দয়া করা শুরু করবে। ওটা বন্ধ করলে আর বন্ধ করে এটাকে যদি ওই জায়গাকে যদি যত্ন করলে এটা ক্রমান্বয়ে ডেভেলপ হতে এটা কই পর্যন্ত যায়, একেবারে যাবতীয় নামরূপ বা জগৎ পুরো অনিত্য দুঃখ অনাত্মা এটা চিনতে বুঝতে সাহায্য করে ক্রমান্বয়ে কই পর্যন্ত যাবে, এটা স্মৃতির কাজ। বুঝছে? তাহলে এই স্মৃতি সম্পর্কে বারবার এভাবে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর্যষ্টাঙ্গিক মার্গ আলোচনা করার সময় আমরা আরও বারবার আলোচনা করব, তখন আরও খুব সতর্ক থাকবেন প্রত্যেকটা মার্গ বোঝার জন্যে। আর্যষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা অবস্থা খুব ভালো করে বোঝার জন্যে যত প্রশ্ন আসে, যেটাতে আমি পারছি না পারলে নাই, কিন্তু আপনারা জিজ্ঞেস করতে কোনো আলসি করবেন না আর্যষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যার সময়। তাহলে লোভচিত্তকে স্মৃতি করলে লোভচিত্ত কষ্ট দেয় যে এটা আমরা বুঝে যাব
ওটার প্রতি সজাগে থাকলে, তো তাইলে তো আমরা আর লোভচিত্ত উৎপন্ন করব না, পাগলা না হইলে আর কি, মোহ না থাকলে আর কি। আর মোহ বেশি পেয়ে গেলে তাইলে আমি তো পাগলা হয়ে গেছি। পাগলা মানুষ তো লোভ করবেই। আমরা পাগলা যতক্ষণ থাকবো এতক্ষণ আমরা লোভ করব। পাগলামি বন্ধ হয়ে গেলে লোভ বন্ধ। বুঝছেন? আমাদের সবাইকে বুদ্ধ কি বলেছেন? পাগল বলেছেন। কখন, কোথায়? পৃথকজন উন্মাদ ও সদৃশ্য। উন্মাদ মানে পাগল। আমরা পৃথকজন, যারা চারি মার্গ চারি ফলের প্রথম মার্গ প্রথম ফল লাভ করে নাই, তাদেরকে বুদ্ধ সবাইকে এক কাতারে এক জায়গাতেই মেপেছেন। সেটা কি? পৃথকজন। ওই পৃথকজনকে আবার দুই ভাগে ভাগ করেছে, যদিও বা একটু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে। কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন, এগুলো আমরা পড়েছি আগে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা অন্য জায়গায় চলে গেলাম। আবার চিত্তানুবাসনা স্মৃতি আবার বলো এনি। এনি তোমার মিউট করা। লাভলি বড়ুয়া ভালো করে শুনে থাকেন, রিপিট করে আপনাকে বলতে হবে এটা। বানতে প্রথমে হচ্ছে যে অর্থাৎ মানে আমাদের চিত্তকে চিত্তের মধ্যে সেটা অনুদর্শন করা, অর্থাৎ মন যখন যেভাবে কাজ করছে সেটাকে কোন রকম বা বিচার ইয়া ছাড়াই মানে ওই অবস্থায় চিত্তকে দেখা ওই মুহূর্তে, ওটা হচ্ছে যে শুরু চিত্তানুদর্শনের। পরে সেটাকে মানে চিত্তকে যে দর্শন করা সেটা হচ্ছে যে শুরু। এরপরে আস্তে আস্তে বানতে যদি আমার চিত্তের মধ্যে তো যে কোনো কিছু একটা আসবে বা অনেক কিছু আসতে পারে, আসলে তখন সেই মুহূর্তে ওই আলম্বন হোক বা ওইটাকে নিয়ে যখন আমি স্মৃতি করতে থাকবো চিত্তকে, তখন একাগ্র করে করার পরে তখন সেটাকে যদি আমরা কোনো যদি মনের মধ্যে যদি লোভচিত্তটা উৎপন্ন হয় বা কোনো কিছু বা সুস্বাদু খাবারের ক্ষেত্রেও যদি ওইটা যদি মনের মধ্যে আসে, সেই লোভটাকে আস্তে আস্তে সরানো, মানে যে ওই বিষয়টার উপর থেকে সরানো আস্তে আস্তে, এভাবে তো বানতে হচ্ছে মনে হয়। না, আপনাদের কোনো দোষ নাই, আমি ঠিকমতো উপস্থাপন করতে পারতেছি না যে। আচ্ছা, ইয়াতে যাইতে হবে, এটা সাথী প্যাটার্ন সূত্রের মধ্যে যাইতে হবে এখন। সাথী প্যাটার্ন সূত্র বাংলা কার আছে, কার বই সামনে আছে? শিল্পী বড়ুয়ার থাকতে পারে। সাথী প্যাটার্ন বইটা বের করেন। আমাদের শ্রদ্ধেয় গুরুভান্তে প্রজ্ঞবংশ মহাতেরা মহোদয়ের বাংলা একটা সাথী প্যাটার্ন কবিতা ছন্দে একটা বই আছে, আছে কারো কাছে এটা? বলতে এটা এখানে নাই, আমি বাড়িতে তো বাসায় আছি। আর কোনো বই নাই তাহলে এখন আপনার? এখন যেটা করতেছি ওইটা আছে আর কি, ওইটা আনছি। এখানে কাজ চলতেছে তো, আর পাশে অনুষ্ঠান হচ্ছে। আর আপনি ইয়ার মধ্যে যান, চ্যাট জিপিটির মধ্যে যান, চিত্তানুপাচ্ছনা পর্বটা, সাথী প্যাটার্ন সূত্রের চিত্তানুপাচ্ছনা পর্বটা পুরো দিতে বলেন, তখন আপনাকে দেবে। এগুলো আমাদেরকে পড়ে শোনান। সাথী প্যাটার্ন সূত্রের চিত্তানুপাচ্ছনা পর্ব। একটা দিবসরা খুব কিছু আছে মানতে ফায়াদির বানতে চিত্তানুপাচ্ছনার ব্যাপারটা আছে, আছে মানতে বলেন। বসতাম bastante colombiano. Oli banta আর বই তো পরিবর্তন না হয় ওই দেশ দিয়ে আর বস্তু পরিবর্তন। হ্যাঁ বলেন। চিত্তের দর্শন 16 প্রকার। চিত্ত দর্শন
করে এই অর্থে চিত্ত। আবার প্রবর্তক অন্তরে ইন্দ্রিয়কে ও মন বা চিত্ত বলা হয়। সর্বচিত্তই অনিত্য, কোন চিত্তই আমার নয়, আমি নই, আমার আত্মা নয়। চিত্তের আগন্তুক বিষয়কে দূর করার জন্য স্থিতিমান থাকা এবং চিত্তের অবসরতা বিকাশের জন্য ক্রমোন্নতিতে স্থিতিমান এবং অপ্রমত্ত জাগরণশীলতায় চিত্তের চিত্তদর্শন স্থিতিবস্থান। চিত্ত ও চিন্তা এক নয়, চিত্ত বিজ্ঞানস্কন্ধ, চিন্তা বিতর্ক ও বিচার। চিত্ত দুই প্রকার, লৌকিক ও লোকোত্তর। দুঃখ মুক্তির নির্বাণকে অবলম্বন করে যে চিত্তের উদয় হয় তাকে বলা হয় লোকোত্তর চিত্ত। ওই জায়গাটা না, এবং এটা অন্য এটা না, এটা না, এটা সাতিপাট্টান কোনটা? সূত্রের চিত্তানুপাচ্ছনা। বান্তি ওই ক্লাসিক বইগুলো আছে বান্তি 16 প্রকার, সরাক চিত্ত, বিতরাক চিত্ত, এগুলো বলেন, সন্দেহ হ্যাঁ, চিত্ত, এই 16 প্রকার গুলো বলেন। সূত্র চিত্তদর্শন 16 প্রকার। সরাক চিত্ত, অষ্টবিধ লোকসগত চিত্ত, যেমন শরীর, শুধু লম্পটতা, নামগুলো বললে অবিদ্যা, হবে, ওই সরাক চিত্ত, তারপরে সদের চিত্ত, ওইভাবে নামগুলো বলেন। সরাক চিত্ত, বিতরক চিত্ত, স্বদেশ চিত্ত, বিতদের চিত্ত, সমোহ চিত্ত, তারপর বিত মোহ চিত্ত, আলস্য জড়তা চিত্ত, অস্ত্রবিদ্ধ চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, উদ্যত চঞ্চল ভাবন্ন চিত্ত বা উদ্যত স্বগত চিত্ত, মহৎগত চিত্ত, রূঢ় চিত্ত। 10 নম্বর অমহৎগত চিত্ত ও রূঢ় চিত্ত। 11 নম্বর সউত্ত চিত্ত, বদ্ধ বা কামব চিত্ত। 12 নম্বর অনুক্ত চিত্ত, বিমুক্ত চিত্ত। 13 নম্বর সমাহিত চিত্ত, যার অর্পণা ও উপচার সমাহিত উৎপন্ন হলে সমাহিত। 14 নম্বর অসমাহিত চিত্ত। 15 নম্বর বিমুক্ত চিত্ত। 16 নম্বর অবিমুক্ত চিত্ত। এই 16 ভাগে ভাগ করা হয়েছে চিত্তকে। আশা করি এনে এর মধ্যে বুঝে গেছে, আর বলার দরকার নাই বোধহয়। ধ্যানের স্থিতি সাধন করতে এবার আটা বইটাই না না, ধ্যানের স্থিতি সাধন আমি করতে শুধু এটা জানার জন্য, এটা বলার জন্য হয়েছে। বানতে এটা তো ঠিক আছে বানতে, অর্থাৎ প্রথমে তো বানতে দেখতে হবে যে চিত্ত যেই দিকেই থাকুক না কেন ওই চিত্তটাকে দেখা, পরে আস্তে আস্তে বানতে সেটা লোভক বা অনুভব যে 16টি প্রকার 16টি অবস্থা আছে সেটা ধাপে 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 বানতে উন্নত করা চিত্তটাকে। কখন করবে যে ধাপে ধাপে উন্নতি? চিত্ত যখন মানে একাগ্র হয়ে যাবে ওই অবস্থার, মানে স্থির হয়ে যাবে একটা বিষয়ের প্রতি, যখন একাগ্র হয়ে যাবে স্থির হবে তখন ওই অবস্থায় চিত্তটাকে তাহলে এবার তাহলে শুরু করো, কিভাবে তুমি চিত্তানুপাচ্ছনা ধ্যান করবা বলো। আমি আবার বলতাম বান্তে, আমি আমার মতো করে বুঝছি বান্তে, সেটা আমি বুঝে বলতে পারছি। বলতে হবে না, এটা আমরা আলোচনা করতেছি না। তোমার থেকে আমি শিখতেছি, আমার থেকে তুমি শিখতেছো, সবার থেকে সবাই আমরা শিখতেছি। অমিতা বড়ুয়া যদি বলার মতো ইয়া হয় জানাবেন, বলো। বান্তে প্রথমে হচ্ছে যে অর্থাৎ চিত্তকে মানে যে কোনো একটা বিষয়ের যে কোনো একটার জায়গার মানে চিত্তকে চিত্তর মধ্যে দেখানো প্রথমে। ওইটা হচ্ছে যে মানে শুরু দিয়ে পরে আস্তে আস্তে ধাপে ধাপে ওইটা হচ্ছে যদি আমার মানে হয়তো বা এক সময় চিত্ত চঞ্চল হচ্ছে বা স্থির হচ্ছে বা কোনো অবস্থায় থাকতেছে না, আবার অন্যদিকে চলে যাচ্ছে, সেটাও খেয়াল রাখতে হবে। রাখার পরে ঠিক ওভাবে আস্তে আস্তে দেখা যাবে যে যখন চিত্ত সেটা যখন অনুদর্শন করতে পারতেছে বা বুঝতে পারতেছে, ওই মুহূর্তে একটা বিষয় নিয়ে বা একটা জায়গায় ওইটাকে স্থির করা। যদি কোনো কারণে যদি আমার মানে ওই সময় যদি কোনো কিছুর প্রতি বা একটা রাগ উৎপন্ন হয়, ওই রাগটাও মানে তাতে ওইটা বোঝার পরে তোমাকে আর একটু পরিষ্কার করি, চিত্ত এবং চিন্তা এই দুইটা বিষয় এক না, ঠিক আছে? আমার এটা চিত্ত উৎপন্ন হয়েছে, ওই চিত্তকে আমি আবার যখন
এটাকে নিয়ে গবেষণা করতেছি, ওটা চিন্তা, বুঝছো? আবার ওই চিন্তাকে কেন্দ্র করেও আবার চিত্ত উৎপন্ন হচ্ছে, সেটাও ভুল না, সেটাও ঠিক আছে। ওই চিন্তাকে কেন্দ্র করে আবার চিত্ত উৎপন্ন হচ্ছে না আমার, আমি হচ্ছে। চিত্ত তো নানাভাবে এভাবে কন্টিনিউ উৎপন্ন হতে থাকবে, হইলেও তখন কিন্তু আমি ওই চিত্ত থেকে বাইরে না, আমি ওই চিত্ত নিয়েই তখন আমার চিন্তা আমি ওখানে ডুবিয়ে রেখেছি। চিন্তা মানে কি? ওই বিতর্ক। তাহলে বিতর্ক এবং চিত্ত জিনিসটা দুটোটা জিনিস কি এক? চিত্ত এবং বিতর্ক দুটোটা জিনিস কি এক? না। বুঝে গেছে এখন? এটা না। চিত্তের মধ্যে আমি পুরো আমার মনোযোগ, আমার বিতর্ক, আমার চিন্তা এটাতেই ডুবিয়ে রেখেছি। ডুবিয়ে আমি যখন এটাতে ডুবাই রেখেছি, আমি এটা লোভচিত্ত। এটাকে দেখলে আমি বুঝতে পারতেছি যে, নাইলে আমাদের হুলস্থুল করে চিত্ত উৎপন্ন হচ্ছে, আমরা দেখতেছি একটাও? জানতেছি কখনো? যেমন আমরা শ্বাস প্রশ্বাস, সারাদিন শ্বাস প্রশ্বাস ফেলতেছি যে এটা আমাদের কোনো ধারণাতেও থাকে? কিন্তু যখন এটাকে দেখা শুরু করি, তখন আমরা দেখতেছি যে শ্বাস প্রশ্বাস ফেলে তো দেহ। তখন বুঝতেছি যে আমরা এটার প্রতি মনোযোগী হলে তখন। এমনি আমরা কখনো জানি শ্বাস প্রশ্বাস আসে যে? খেয়াল করে দেখেন তো। না। সারাদিন আমরা জানি না। যখনই এটাতে মনোযোগী হব, আমি তো শ্বাস ফেলতেছি, অথবা নাক ডিবে গেলে কই, তখন বোঝা যায় ওরে আমি তো নিঃশ্বাস ফেলাই না পারিস। তখন ওই নিঃশ্বাসের প্রতি তখন সমস্যার মুখোমুখি হলে তখন হয় যে এগুলো, বুঝছেন? আবার ঠিক একইভাবে আমাদের এই চিত্ততে যখন এভাবে যখন মনোযোগী হব, তখন আমাদের এই চিত্ত কখন কি চিত্ত উৎপন্ন হচ্ছে না হচ্ছে, এই চিত্তগুলোকে আমরা দেখব। প্রথমে স্থূল চিত্তগুলো দেখব, মোটা চিত্তগুলো দেখব। মোটাগুলো দেখতে দেখতে ক্রমান্বয়ে চিত্ত আস্তে করে এটার কার্যক্রমগুলো একটাকে আমি দেখতে দেখতে অন্যান্য কাজ করা সে কমাই দেবে না। আমি যেহেতু এখানেই কাজ করতেছি এখন, ওকে আমি ওই চিত্ত দেখার কাজে লাগাই দিছি। চিন্তা, বিতর্ক, যেহেতু অন্য জায়গাতে সে আর করতে পারতেছে না, অন্য চিত্ত উৎপন্নও করতে পারবে না, এটাতেই সে থাকবে। সবকিছু মিলেমিশে এভাবে চিত্ত আস্তে আস্তে কমতে থাকে। তখন আমার কাজ করতে আরো সুবিধা হয়। দেখব যেমন শ্বাস প্রশ্বাসের গুলো আমার যখন সমস্ত কার্যক্রমগুলো গুটিয়ে যায়, আমি সোজা শ্বাস প্রশ্বাসগুলো তখন ভালো করে সবিস্তারে দেখতে পারি। ঠিক চিত্তের বেলাও এমন একটা কোয়ালিটি ক্রমান্বয়ে উৎপন্ন হয়, এটা ক্রমান্বয়ে দেখা যায়, বোঝা যায়। প্রাথমিক কাজ চিত্তকে এরকম দেখে থাকা। যখন যে চিত্ত উৎপন্ন হবে, সেই চিত্ত উৎপন্ন সেই চিত্তগুলোকে আমরা দেখতে থাকবো। এখানে যে 16 প্রকারের অবস্থা যেগুলো বলা হয়েছে, যেগুলো আমার কাছে পরিচিত, সবগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়ছি ইতিমধ্যেই। সব চিত্তগুলো সম্পর্কে আমরা পড়ছি না? চিত্ত পড়ার সময় সবগুলো আমরা পড়ে ফেলছিলাম। কোন চিত্ত বাকি আছে? 89 প্রকার চিত্ত, সবগুলো পড়ছি না? এখানে 89 প্রকারের এত ঝামেলা এখানে দেওয়া হয় নাই। এখানে মাত্র 16 প্রকার। 16 প্রকারের মধ্যে আমার কাছে অনুত্ত চিত্ত আদি এগুলো এখনের বিষয় না। আমাকে আগে যেগুলো খুব সহজ পরিচিত, সবসময় আমার কাছে উৎপন্ন হইতে অভ্যাস হয়েছে, এগুলো উৎপন্ন হবে। লোভ চিত্ত, অলোভ চিত্ত এগুলো খুব সহজেই উৎপন্ন হবে এবং সহজে আমি বুঝতেও পারবো, জানতেও পারবো। যেগুলো বুঝতে পারবো, যেগুলো জানতে পারবো, সেখানেই আমি আপাতত থাকবো, দেখবো। এনে ক্লিয়ার? বন্ধে ওই চিত্তর বসা করার বিধি করবো, এটা পাইছি এখন ওই অপান্ত বইটি বলেন, পড়েন। চিত্তর বসা করার বিধি, চিত্তদর্শনের বিধি। ভাবনা করতে গেলে প্রথমে কি কি করতে হয় তার সম্বন্ধে জানা দরকার। আপনি সম্পূর্ণ পদ্মাসন বা অর্ধ পদ্মাসনে বসবেন, শরীর সোজা রাখবেন, নিজের দৃষ্টি 2.5 হাত দূরত্বে রাখবেন। এইভাবে বসলে সোজা হবে এবং শরীর ঝুঁকবে না। তারপর চোখ বন্ধ করে নাকের ডগায় আগায় দৃষ্টি নির্দিষ্ট করে আশ্বাস ও প্রশ্বাসকে দেখতে থাকুন। শ্বাস প্রশ্বাসের মধ্যে যেন আপনার মন মিশে থাকে, অন্য চিন্তা করবেন না। শ্বাস টানলে শান্তি বলে জানেন, আর শ্বাস টানলে শক্তি বলে জানেন। এইভাবে এটা হবে না। এটা না, সাথী পাঠটানোর মধ্যে আপনি এখন বাইর করবেন ক্লাস আসলে সাথী পাঠটান বইয়ের মধ্যে চিত্তানুপাচ্ছানা পর্ব আছে, বুঝছেন? সাথী পাঠটানোর মধ্যে চিত্তানুপাচ্ছানা পর্বটা বাইর করবেন, অথবা এনি গ্রুপের মধ্যে দিবা।
আমরা তো আজকে আর কোনো কিছু পড়া হয় নাই, এটা নিয়ে টানাটানি করতে করতে তো শেষ হয়ে গেল সময়। সংজ্ঞা সংস্কার আদিকে তাহাদের স্ব স্ব লক্ষণ অনুসারে পর্যবেক্ষণ করিয়া বুঝিতে হইবে যে তাহারা হেতুভূত এবং হেতুর নিরোধ হয়, তাহাদের কোনটিই আমার নহে, আমি নহি, আমার আত্মা নহে। সেম কথা আবার আসছে। সংজ্ঞা সংস্কারের ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতাই ধর্মানুদর্শন স্মৃতি। এনে কিছুক্ষণ আগে তুমি লোভের কথা বলছিলা, মনে আছে? তুমি কিছুক্ষণ আগে লোভকে বান্ধে অবলম্বন করে এখানে হচ্ছে সেই কথাটা এখন, বুঝছো? যেমন তুমি একটা চৈতসিক, এটা লোভ, ওই লোভকে তুমি চিনলা, জানলা। তাইলে এই লোভগুলো কি না, এটা হেতু সম্ভূত, মানে কারণ উৎপন্ন হয়েছে, এটা অকারণ উৎপন্ন হয় নাই। দেখো, হেতুভূত আছে না একটা কথা, হ্যাঁ হেতুভূত এবং হেতুর নিরুদ্ধে এটা নিরুদ্ধ, এটা বুঝছো? হেতুর নিরুদ্ধে এটা নিরুদ্ধ, এটা বুঝছো কথাটা? লোভ হওয়ার জন্য একটা হেতু আছে না? বান্ধে হ্যাঁ আমি যেমন আমার তৃষ্ণা উৎপন্ন হয়েছে যে কেন, এটা আমার থেকে ভালো লাগছে অথবা খারাপ লাগছে, অথবা ভালো খারাপ উপেক্ষা, ওটাকে কেন্দ্র করে আমার একটা অবস্থা, মানসিক অবস্থা তৈরি হয় না? তাই ওই যে অবস্থাটা হলো, ওটা হওয়ার পিছনে আমার ওই স্পর্শ দায়ী না? স্পর্শ সহ আরো যে যে বিষয়গুলো সেই মুহূর্তে প্রকটিত হবে, সেই বিষয়গুলোকে এটা হেতু, তাইলে আমি হেতুটাকে বন্ধ করে দিলে এটা উৎপন্ন হওয়ার সুযোগ নেই। সেম কথা, এতক্ষণ আমরা চিত্তানুপাসনা নিয়ে যে যে কথাগুলো বলেছি, বলার চেষ্টা করেছি, এগুলো সবগুলো এই জায়গাতেও আবার সেম। সংজ্ঞা এবং সংস্কারের ঈদৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতাই হচ্ছে যে ধর্মানুদর্শন স্মৃতি প্রস্থান। সংজ্ঞা সংস্কার কি জন্য লেখছে বলো তো এনে? বান্ধের সংজ্ঞা আর সংস্কার তো যদি আমরা তো সংজ্ঞা বলতে তো মানে কোনো কিছু দেখে সেটা চিহ্নিতকরণ করা, আর সংস্কার 52 দরকার প্রকার চৈতসিকের মধ্যে সংজ্ঞাটা ছিল কি? ছিল বান্ধে। আবার সংজ্ঞাটাকে আমরা পঞ্চস্কন্ধের মধ্যে এটাকে আলাদা করে দেখেছি কি? হ্যাঁ দেখেছি। এই জন্য ওই জায়গাটাকে এখানে ওইভাবে ইয়া করা হচ্ছে যে মানে সংজ্ঞাকেও এই সংস্কারের আওতাধীন, 52 প্রকার চৈতসিকের আওতাধীন। এবং এই সংস্কার আবার চিন্তা করলে ওইভাবেও চিন্তা করতে হবে। কেন, কোনভাবে? আমরা যে পড়েছিলাম 52 প্রকার সংস্কারের 53 প্রকার স্বভাব পড়েছিলাম, ওই স্বভাবকেও প্রখান্তরে সংস্কার হিসেবে বলা যায়, এরকম করে পড়ছিলাম, মনে আছে? বান্ধে এটা পড়েছি। যখন বলবে যাবতীয় জাগতিক সমস্ত কিছু আর কিন্তু বাকি নেই, পুরো জগৎ আর বাকি থাকবে না, সবকিছু সম্পর্কেও সেম ভাবে একই রকমের চিত্ত নিয়ে আমরা যেভাবে শুরু করছি, যেগুলো স্থূল বিষয়, মোটা বিষয়, ওগুলো দিয়ে আমরা শুরু করব, ক্রমান্বয়ে যেতে যেতে ওই জাগরণশীলতা আমাকে অনিত্য দুঃখ অনাত্মা পর্যন্ত বুঝাতে সাহায্য করবে। জাগরণশীলতা মানেই হচ্ছে যে স্মৃতি। সাতিপাটন সূত্রের এই 4টা পর্ব আমরা সংক্ষিপ্তভাবে কালকে আমরা দেখে নেব। অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া এগুলো সংগ্রহ করে রাখবেন। কালকে বান্ধে বন্ধ নাকি খোলা? কালকে তো পয়লা বৈশাখ উপলক্ষে বন্দনা খোলা। আপনাদের কারো কোনো ব্যস্ততা আছে? কালকে বন্ধ দিতে হবে?
কই আমি তো বড় কিছু বলছেন যে আমি তো শুনি নাই। বাবা না করি নাই তো। না আমি এমনি দিনের মধ্যে বাইরে থাকলেও মানে মানে এই সময় বাসায় থাকার সম্ভাবনা বেশি আছে। না বলেন, যদি প্রয়োজন হয় বন্ধ দিলাম, না হলে আসলে যদি বলে তাহলে এমনি তো আমি ঠিক আছে। আপনাদের পয়লা বৈশাখ, আমরা তো আরো পয়লা বৈশাখের দিনে যেগুলো ভালো কাজ এগুলো সারাদিন করতাম, যাতে সারা বছর এগুলো করতে পারি। বানতে কিন্তু আপনারা তো এখন উল্টো কথা বললেন, এটাও চিন্তা করতেছি আর কি। যাই হোক, আজকে তাহলে আমরা এর পর্যন্ত থাকি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, তার দ্বারা পুনঃসাধিত হয়েছে পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যকে দান করছি, গুরুবন্দিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দোষী কল্যাণ মিত্র সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে